ঘন কুয়াশা ভরা এক শীতের রাত। সবাই তখন গভীর ঘুমে। হঠাৎ একটি বাড়ির মধ্যে দিয়ে চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজ শুরু হলো। আর এরই মধ্যে একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগে, এসে গেছে, এসে গেছে, নিজের কথা রাখতে রঘু ডাকাত এসে গেছে। হাই, আমি ইকবাল। আপনারা ঠিকই শুনেছেন, একবার এটা শুনুন। সিনটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কিসের বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, রঘু ডাকাত। ইতিমধ্যে এবারের পুজোয় দেবদার রঘু ডাকাত সিনেমাটা তো অনেকেই দেখে ফেলেছেন, কিন্তু সিনেমাতে যেটা দেখানো হয়েছে সেটা একটা কাল্পনিক চরিত্র। কিন্তু আমি আজকে যেটা বলবো, রঘু ডাকাতের আসল কাহিনী, রঘু ডাকাতের আসল কাহিনীটা পুরোটা বলবো আজকের এই ভিডিওতে। তখনকার সময় রঘু ডাকাতের নাম শুনলেও নাকি তখনকার জমিদাররা থর থর করে কাঁপতো। আসলে কে এই রঘু ডাকাত, কোথা থেকে তার সৃষ্টি, পুরোটাই বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রঘু ডাকাতের আসল কাহিনী। সময় আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। তখনকার সময় ডাকাতি একটা বংশ পরম্পরা ছিল। বংশ পরম্পরা বলতে একজন ডাকাত, তার ছেলে, নাতি পুতি, পরস্পর প্রজন্ম সবাই ডাকাতি হতো। কিন্তু রঘু ডাকাত ছিল এই সমস্ত ডাকাতদের থেকে আলাদা, সেটা বলবো আগে ভিডিওতে। তখনকার সময় ইংরেজদের শাসন চলতো, আর এই ইংরেজ নীলকর সাহেবরা ও জমিদাররা গরিব চাষিদের দিয়ে নীল চাষ করাতো। কিন্তু গরিব চাষিরা নীল চাষ করতে চাইতো না, কারণ একবার নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায়, আর সেই কারণেই গরিব চাষিরা নীল চাষ করতে চাইতো না। কিন্তু এই ইংরেজ নীলকর সাহেবরা ও জমিদাররা জোর করে গরিব চাষিদের দিয়ে নীল চাষ করাতো মোটা কর আদায়ের জন্য। আর ওই রঘুর বাবাও ছিল একজন গরিব চাষি। হ্যাঁ, রঘু কোনো ডাকাত পরিবারে জন্মগ্রহণ করেনি। রঘু জন্মেছিল একজন গরিব দারিদ্র চাষি পরিবারে। আর এই রঘুর বাবা দিনের পর দিন এই নীলকর সাহেবদের ও জমিদারদের অত্যাচার সহ্য না করতে পেরে নীল চাষে বাধা দেয়। আর এরই পরে জমিদাররা নীলকর সাহেবরা রঘুর বাবাকে তুলে নিয়ে আসে এবং তারপর তাকে প্রচুর পরিমাণে অত্যাচার করে। এক পর্যায়ে এতটাই অত্যাচার করে রঘুর বাবা মারা যায়। এবং তারপর এই নীলকর সাহেবরা ও জমিদাররা রঘুর বাবার মৃতদেহটাকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় এবং পাড়া প্রতিবেশীকে হুমকি দিয়ে যায় যে এরকম দুঃসাহস যেই দেখানোর চেষ্টা করবে তার প্রতিফলও এরকমই হবে। তখন রঘুর বয়স অনেকটাই কম, আর রঘু তার বাবার চিতায় আগুন দিতে দিতে একটা কথা প্রতিজ্ঞা করে, যে আগুন দিয়ে বাবার চিতা জ্বালিয়েছি সেই আগুন দিয়েই নাকি সে শেষ করবে নীলকর সাহেবদের ও ইংরেজদের ও তার সঙ্গে জমিদারদের। ব্যাস, এখান থেকেই শুরু রঘু ডাকাতের কাহিনী। রঘু ছোটবেলা থেকেই লাঠি খেলাতে খুবই পারদর্শী ছিল, আর এই লাঠিকেই অস্ত্র করে নিল রঘু। এবং রঘু তারই সমবয়সী কিছু শক্তিশালী ছেলেকে নিয়ে একটি দল তৈরি করে। এরপর একের পর এক জমিদারের বাড়ি ডাকাতি করতে শুরু করে ও নীলকর সাহেবদের ঠেকাগুলোকে জ্বালিয়ে দিতে শুরু করে। এবং ডাকাতির শেষে রঘু ডাকাতি করে আনা ওই জিনিসপত্রগুলো বিলিয়ে দিত গরিব দরিদ্র চাষিদের মধ্যে। তাই রঘু জমিদার ও নীলকর সাহেবদের কাছে অত্যাচারী হলেও গরিব দারিদ্র চাষিদের কাছে সে ছিল একটা মাসিহা। ধীরে ধীরে রঘুর দল বাড়তে থাকে। যেসব দারিদ্র পরিবাররা এই নীলকর সাহেব ও জমিদারদের থেকে অত্যাচারিত হয়েছিল তারা একে একে এসে রঘুর দলে যোগ দিতে শুরু করে। এবং এক পর্যায়ে রঘুর ক্ষোভ এমনভাবে তৈরি হয়ে যায় যে নীলকর সাহেবরা ও জমিদাররা রঘুর নামটাও শুনলে থরথর করে ভয়ে কাঁপতে থাকে। আর এই সব কারণেই রঘু সব ডাকাতদের থেকে আলাদা। শুধু তাই নয়, রঘুর ডাকাতি করার স্টাইলটা ছিল সবার থেকে আলাদা। তখনকার সময় সবাই ডাকাতি করতো এমনি হঠাৎ এসে ডাকাতি করে নিয়ে চলে যেত, কিন্তু রঘু ডাকাতি করতো সে ডাকাতি করার আগে যে জমিদারের বাড়িতে সে ডাকাতি করবে সেই জমিদারের কাছে আগাম চিঠি লিখে পাঠিয়ে দিত এবং চিঠিতে লেখা থাকতো, নমস্কার জমিদার বাবু,
আমি আসছি আপনার সঙ্গে দেখা করতে। ইতি আপনারই সেবক রঘু ডাকাত। আর তারই সঙ্গে চিঠিতে ডাকাতির ডেট, তারিখ সব কিছুই লেখা থাকতো। পুলিশও নাকি কখনো রঘুকে ধরতে পারেনি। তাহলে পুলিশ নিয়ে একটা গল্প বলছি, শুনুন। সে সময় সুকচারের এক জমিদার বিনোদবাবু তখন রঘুর টার্গেটে, এবং এই বিনোদবাবুর সঙ্গে নৈহাটি থানার দারোগাবাবুর খুবই ভালো সম্পর্ক। তাই এই বিনোদবাবু দারোগাবাবুর কাছে সাহায্য চেয়ে পাঠায়। আর এরই মধ্যে নৈহাটি থানার দারোগাবাবু সারা এলাকায় খবর ছড়িয়ে দেয় সে নাকি একা ধরবে রঘু ডাকাতকে, আর ধরে নাকি ইংরেজদের হাতে তুলে দেবে। কারণ ইংরেজরা সে সময় প্রচার করেছিল রঘু ডাকাতকে যে ধরে দিতে পারবে তাকে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। ব্যাস, এরই পরে পুরো ঘটনা ছড়িয়ে পড়লো এলাকাতে, এবং রঘুর কানেও গিয়ে পৌঁছালো এই ঘটনা। এরই পরে দারোগাবাবুকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখে রঘু ডাকাত। চিঠিতে লেখা ছিল, নমস্কার দারোগাবাবু, আপনার সঙ্গে দেখা করতে চাই। এবং দেখা করার নিয়ম অনুযায়ী চিঠিতে ডাকাতি করার ডেট, তারিখ সব কিছু লেখা ছিল। দারোগাবাবু তো চিঠি পড়ে খুবই রেগে যায়, কারণ একটা সামান্য ডাকাত হয়ে দারোগাবাবুকে চিঠি লেখার সাহস পেল কোথা থেকে। দেখা করার দিন দারোগাবাবু তো তার পুরো পুলিশ ফোর্স নিয়ে অপেক্ষা করছে রঘু ডাকাতের জন্য। অনেকক্ষণ কাটার পর দূর দূর পর্যন্ত কোনো ডাকাতের খোঁজ নেই। তারপর অনেকক্ষণ কেটে যাওয়ার পর দূর থেকে একটি লোক আসছে দেখতে পাওয়া যায়, মাথায় একটি ঝাঁকা নিয়ে, ঝাঁকা ভর্তি মাছ। প্রথমে তো দারোগাবাবুর পুলিশ ফোর্স সবাই মনে করে যে ওই রঘু ডাকাত, তাই ওকে ধরে নিয়ে আসে। এবং ধরে নিয়ে আসার পর সেই মাছ নিয়ে আসা ব্যক্তি একটি চিঠি বার করে দেয় দারোগাবাবুর কাছে, এবং চিঠিতে লেখা ছিল এক জমিদার তার নাতির অন্নপ্রাশনের জন্য দারোগাবাবুর জন্য মাছ পাঠিয়েছে। ব্যাস, মাছের সাইজ দেখে তো দারোগাবাবুর জিভে জল। এরই পর ওই দারোগাবাবু ওই মাছ নিয়ে আসা ব্যক্তিটাকে, মানে ওই জেলেটাকে 2 টাকা বকশিশ দিয়ে ছেড়ে দেয়। তারপর জেলেটি ওখান দিয়ে চলে যায়। তারপর ওদিন আর আসলো না রঘু ডাকাত। দারোগাবাবু ও দারোগাবাবুর পুলিশ ফোর্সরা সবাই মনে করেছে যে রঘু একটা খালি আওয়াজ দিয়েছে। এরপর 2 দিন কেটে যায়। আরও একটি চিঠি এসে পৌঁছায় নৈহাটি থানার দারোগাবাবুর কাছে, এবং চিঠিতে লেখা ছিল, বকশিসের জন্য ধন্যবাদ দারোগাবাবু। তারপর বলুন, মাছ কেমন খেলেন? আজ্ঞে হ্যাঁ, ওই মাছ নিয়ে আসা জেলেটিই হচ্ছে নিজে রঘু ডাকাত। এই রঘু ডাকাত ডাকাতি করার পাশাপাশি রূপ ধারণ করায়ও ভীষণ পারদর্শী ছিল, কারণ এই রূপ ধারণ করার পিছনে কাজ করত আরও একটি ধুরোধারণ মাথা, রঘুর ভাই বিধুভীষণ ঘোষ। এরা 2 ভাই এমনভাবে রূপ ধারণ করতো কেউই তাদেরকে চিনতে পারতো না। আর এই রঘুর ভাই, সেও নাকি তখনকার সময় একটা বড় ডাকাত ছিল। ঠিক এরকমই আরও একটা কাহিনী বলছি, শুনুন। তখন বিমানবাবু বলে এক কলকাতার ধনী জমিদার নৈহাটির এক বাগান বাড়িতে যেত মজমস্তি করতে। আর এরকমই মজমস্তি করতে করতে বন্ধুদের মধ্যে একদিন বলে ফেলে যে রঘু ডাকাত যত বড়ই ডাকাত হোক না কেন, এই বাগান বাড়িতে ঢোকা রঘু ডাকাতের পক্ষে সম্ভব নয়। ব্যাস, এই কথা কানে যাওয়াতে রক্ত দিয়ে একটি চিঠি লিখে পাঠায় বিমানবাবুর কাছে রঘু ডাকাত। চিঠিতে লেখা ছিল, নমস্কার বিমানবাবু, আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে আসছি। ইতি রঘু ডাকাত। চিঠি পড়ে বিমানবাবুর তো পায়ের তলার মাটি সরে যায়, এবং সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, এবং সাহায্য চাইতে চলে যায় নৈহাটি থানার ওই দারোগাবাবুর কাছে। নৈহাটি থানার দারোগাবাবু তো তখন রঘুর উপরে খুবই ক্ষেপে আছে। এইবারের সুযোগটা হাতছাড়া করা যাবে না। তার 2 দিনের মধ্যেই নৈহাটি থানার দারোগাবাবু তার পুরো পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায় ওই বাগান বাড়িতে। তারপর কয়েক সপ্তাহ কেটে যায়, কোনো খোঁজ নেই রঘু ডাকাতের। এরই মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কলকাতার এক ধনী ব্যবসায়ী এসে পৌঁছায় বাগান বাড়িতে। তিনি বাগান বাড়িটাকে লিজ নিতে চান, তাই বিমানবাবুর সঙ্গে কথা বলে দেখা করতে এসেছেন। দারোগাবাবু ও বিমানবাবু দুজনে মিলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে ব্যক্তিটাকে পুরো বাগান বাড়িটাকে ভালো করে ঘুরে দেখায়, এবং ঘুরে দেখানোর পর বিমানবাবুকে অগ্রিম 100 টাকা দিয়ে ডিল ফাইনাল করে সেখান থেকে চলে আসে। তারপর আরও 2 সপ্তাহ কেটে গেল। সবাই তো ভেবে নেয় যে রঘু বোধহয় ভয় পেয়েছে, তাই দারোগাবাবুর নির্দেশে পুলিশ ফোর্স তুলে নেওয়া হয়।
দারোগাবাবু বোধহয় ভুলে গেছে যে মানুষটা তার নিজের থানা থেকে তার কাছ থেকে গিয়ে বকশিস নিয়ে আসতে পারে, সে আর যাই হোক ভয় পাওয়ার পাত্র নয়। পুলিশ প্রশাসন তুলে নেওয়ার দুদিন পর বাগানবাড়ির গাছ বেয়ে ভিতরে ঢুকছে কিছু ছেলে, আর তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে একটা লম্বা চওড়া শ্যামবর্ণের, পরনে সাদা ধুতি ও মাথায় লাল গামছা বাঁধা একটি লোক। এমনভাবে নিয়ে যাচ্ছে সে যেন খুবই আগে থেকেই বাগানবাড়ির প্রত্যেকটা জায়গাকে ভালো করে চিনত। ভিতরে ঢুকে প্রথমেই সমস্ত অস্ত্র কেড়ে নিল বিমানবাবুর চৌকিদারদের এবং বিমানবাবুকে হাত পা বেঁধে মাটিতে শুইয়ে দিল। আর ঠিক তখনই একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগে, এসে গেছে, এসে গেছে, নিজের কথা রাখতে রঘু ডাকাত এসে গেছে। চারিদিক শুধু চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজ। রঘুর দলবল ও রঘু প্রথমেই মহিলাদেরকে এক সাইড করে দেয়। রঘুর একটা ভালো দিক ছিল, সে কখনোই মহিলাদেরকে স্পর্শ করতো না। মহিলাদেরকে প্রথমেই বলে দিত যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না যদি তোমরা আমাদেরকে ডাকাতিতে সাহায্য করো। এবং তারপরেই শুরু হলো লুটপাট। ব্যাস কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাগানবাড়ি খালি করে দিয়ে চলে যায় রঘুর দলবল। ঘটনার পরদিন বিমানবাবুকে আরও একটি চিঠি লিখে পাঠায় রঘু। চিঠিতে লেখা ছিল, নমস্কার বিমানবাবু, কাল রাতে আপনার বাড়িতে এসেছিলাম। আমরা সব কিছু নিয়ে গেছি আর এগুলো আপনার প্রজাদেরই মধ্যে বিলিয়ে দেব। আর হ্যাঁ, অগ্রিম 100 টাকাটা আর ফেরত দিতে হবে না, আমাদের জমিদার বাবু বলে কথা। আর হ্যাঁ দারোগাবাবু, আপনি আমাকে দ্বিতীয়বার দেখেও চিনতে পারলেন না আর চিনতে পারবেনও না। এরা দুই ভাই এমনভাবে ভেষ ধারণ করতো কেউই তাদেরকে ধরতে পারতো না। এরা নাকি সারাদিন জন মজুরি করে কাটাতো এবং রাত হলে তারা তাদের নিজের আসল রূপ ধারণ করে বেরিয়ে পড়তো ডাকাতি করতে। রঘুর একটা খারাপ দিক ছিল, সে ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর সামনে একজনকে বলি দিত, তারপরে বেরিয়ে যেত ডাকাতি করতে। একদিন সে ডাকাতি করে ফেরার সময় নদী পার হতে গিয়ে দুটি পাথরের সঙ্গে সে ধাক্কা খায় এবং সেই রাতেই নাকি সে স্বপ্ন দেখে ওই পাথর দুটি নাকি মা কালীর প্রতীক। এবং এরই পরে রঘু তার দলবল নিয়ে যায় সেই পাথরের ওখানে এবং পাথর দুটোকে নিয়ে একটা কালী মন্দির স্থাপন করে। আর এরপর থেকেই নাকি সে ডাকাতি করতে যাওয়ার আগে একজনকে বলি দিয়ে তারপরে ডাকাতি করতে যেত। এরকমই সে একদিন ডাকাতি করতে যাবে, কিন্তু বলি দেওয়ার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। ওদিকে ডাকাতি করতে যাওয়ার সময় ঘনিয়ে আসছে আর কাউকে বলি না দিয়ে সে ডাকাতি করতে যেতেও পারবে না। আর ঠিক তখনই জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিল এক সাধু। রঘুর দলবল ওই সাধুকেই তুলে নিয়ে আসে বলি দেওয়ার জন্য। ওই সাধু যাচ্ছিল, তার কাছেরই একজন মানুষ খুবই অসুস্থ, তাকে দেখতে যাচ্ছিল সাধু। ওই সাধু বাবা রঘু ডাকাতকে বলে, আমাকে কি বলি দেবে, আমি তো আমার সমস্ত কিছু, মন প্রাণ সমস্ত কিছু আগেই দিয়ে দিয়েছি কালীমাকে। এবং ওই সাধু রঘু ডাকাতের কাছে কাকুতি মিনতি করে যে আমার কাছেরই একজন খুবই অসুস্থ, তাকে দেখে এলে নয় আমাকে বলি দিও। কিন্তু রঘু ও রঘুর দলবল তার কোনো কথা শোনে না, তার মাথাটাকে হ্যাট করে দেয় বলি দেওয়ার জন্য। এবং তারপরে রঘু তার অস্ত্রটাকে তুলে নেয় বলি দেওয়ার জন্য। অস্ত্র হাতে নিয়ে তুলে ধরার পর রঘু যা রঘু দেখলো সে সাধুকে নয়, স্বয়ং মা কালীকে সে বলি দিতে যাচ্ছে। ব্যাস তখনই রঘুর হাত থেকে অস্ত্র পড়ে গেল মাটিতে এবং রঘু হাঁটু ধরে বসে পড়ে মাটিতে। এবং এরপর রঘু প্রতিজ্ঞা করে যে এরপর থেকে সে কখনোই কাউকে বলি দেবে না। আর তারপর থেকেই নাকি রঘু কখনই কাউকে বলি দেয়নি এবং তারপর থেকেই রঘু নাকি ডাকাতিও করেনি, সারা জীবন কাটিয়ে দিয়েছিল কালীমার সেবক হয়ে। বাংলার অনেক জায়গায় রঘু ডাকাতির এরকমই অনেক কাহিনী আছে, যা কোনো সিনেমার থেকে কম নয়। তবে এই সমস্ত গল্পের মধ্যে একটা জিনিস কমন, রঘু কখনোই হার মানেনি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি একদমই নূতন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।